Moving on now, 2021 has been a turbulent year for Myanmar. In February, a military coup led to a change in the regime. Since then, chaos and lawlessness have turned the Southeast Asian nation into one of the biggest drug hotspots in the world. Chaos in the country has allowed narcotics gangs to thrive, producing a narcotics market bigger than Mexico. The growing rate of poverty means that it is now easier to recruit men into this illicit drug trade. This means that crystal meth and methamphetamine tablets, that too, are now flowing more freely than ever. The country is also the world's second largest producer of heroin after Afghanistan. In focus is the Golden Triangle, a region that straddles Myanmar, Thailand and Laos. It is one of the largest opium-producing areas in the world. There are 3 countries, but most of the opium comes from Myanmar. The rugged, ungovernable Myanmar borderlands in the Shan state have now been home to the world's largest meth trade. But since the coup, the drug production has flourished to a great extent. For the region surrounding it, this is bad news. This year, Malaysia says drugs worth $180 million. Now, that is a 150% rise compared to last year. In Laos, crystal meth busts have now risen 6 times over. 2 months back, Laos made Asia's largest ever drug bust, 55 million meth tablets and 1.5 tons of crystal meth. Meanwhile, India, which is located beside the Golden Triangle, is also dealing with drug trafficking. Earlier this month, drugs worth 500 crore rupees were seized in Manipur. 54 kilograms of brown sugar and 154 kilograms of meth. One trafficker from Myanmar was also arrested in the same. Myanmar has had a long history with drugs. While authorities have never been very effective in quelling the drug trade since the coup, things have gone from bad to worse, opening the floodgates of the Southeast Asian drug trade. WION World is One is now available in your country. Download the app now and get all the news updates on the move. Thank you. আপনারা পরপর দুটি ভিডিও দেখলেন। প্রথম ভিডিওটি ছিল একটা CNN এর রিপোর্ট, দ্বিতীয় ভিডিওটা ছিল আমেরিকার কি অবস্থা, আমেরিকা হয়তোবা ড্রাগে কি ক্ষতি করে। এখন আমরা এর মাঝখানে একটু কথা বলবো যে বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি আর কি, বিশিষ্ট ব্যক্তি হয়তোবা সবাই জানেন বিশিষ্ট ব্যক্তি, কিন্তু আমি মনে করি যে সে কুখ্যাত ব্যক্তি আর কি, প্রফেসর ডক্টর কলিমুল্লাহ। প্রফেসর ডক্টর কলিমুল্লাহ ইদানিং আইসা প্রায় বলে আর কি যে দেখা গেল যে ইংল্যান্ডের বিভিন্ন ইউটিউবারদের মাধ্যমে সে বয়ান জারি করে, তারপরে ইউরোপের বিভিন্ন ইউটিউবার মাধ্যমে ইউটিউবার অনলাইনে আইসা সে বয়ান জারি করে যে বার্মা করিডোর নিয়ে, যে বার্মা করিডোরটা দেওয়া ঠিক হয় নাই, আমাদের যুদ্ধের গ্রাউন্ডে নিয়ে আসছে, তাই না? এখন এই কলিমুল্লাহ কে? আমরা দেখি যে প্রফেসর কলিমুল্লাহ কে। প্রফেসর কলিমুল্লাহ হলো যে একজন হাসিনার দালাল। তো এখন এই দালাল চিন্তা করছে যে আমি আমাদের হয়তোবা একটু সরকারের বিরুদ্ধে কথাবার্তা বললে আমাকে উপদেষ্টা বানায় কিনা। তো দালাল কি কখনো উপদেষ্টা হইতে পারে নাকি? দালাল কখনো উপদেষ্টা হয় না। এখন এই দালাল তো মনে করেন যে প্রত্যেকটা তার কথাই, তার ভিডিওগুলো শুনবেন, ভিডিওতে তার নেগেটিভ ছাড়া কোনো পজিটিভ দালালের কোনো কথা নাই। দালাল বলে যে ট্রায়াঙ্গেল, এই যে ইয়েতে বার্মার করিডোর দেওয়া ঠিক হবে না, কেন বার্মার করিডোর দিবে? তারপরে ইউনূসের অনেক সমালোচনা করে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা করে। এখন আমি একটা দালালের কাছে প্রশ্ন রাখি, দালাল এই যে আমি ভিডিওটা দেখাইলাম, এই ভিডিওটা কি অসত্য নাকি? এই ভিডিওটাতে শুধু কি আমেরিকার ক্ষতি করছে নাকি? এই বার্মা ট্রায়াঙ্গেলে কি শুধু আমেরিকার ক্ষতি করছে? এই বার্মা ট্রায়াঙ্গেল হইলো যে পুরা পৃথিবীর ক্ষতি করছে। আমাদের দেশে আজকে ইয়াবায় ছয়লাম, আমাদের দেশের আজকে তরুণ ছেলেরা হয়তো বা মেধাবী ছেলেরা জোড়া পড়ে যেতেছে, আমাদের ছেলেরা, সোনার ছেলেরা আজকে জোড়া পড়ে যেতেছে, এবং দেখা গেছে মারে বাবাকে নির্যাতন করে এই মাদক দ্রব্যের জন্য। এটা কি কলিমুল্লাহ দেখে না? কলিমুল্লাহ এসে বলে যে হয়তো বা কেন করবে। আমরা এখন যদি যাই, যে দেখা গেল যে ইয়েতে যাব আফগানিস্তানে আপনি মনে করেন যে আমেরিকা বিলিয়ন ডলার খরচ করে ইয়ে করে গেছে, যে যুদ্ধটা করে গেছে। এই যুদ্ধটা কি শুধু ওসামা বিন লাদেনের ব্যাপারে ছিল? না, এই যুদ্ধটা ছিল হলো মাদকের বিরুদ্ধে। এখানে আফিম চাষ হইতো,
আফগানিস্তানে প্রচুর আফিম চাষ হইতো। আফিম চাষ হওয়ার পরে এই আফিমটা আফগানিস্তান থেকেও ইউরোপে আমেরিকা যাইতো। আমেরিকা যাওয়ার পরে এই যুদ্ধটা তারা করতে আসছে, যুদ্ধটা করে এখানে লাস্ট সমাপ্তি, এটা পরিসমাপ্তি ঘটছে হলো যে ইয়েতে যে মিটিংটা হয়তো বা লাস্ট মিটিংটা হয়েছে, এই মিটিং এ ইয়ারা কি বলে আফগানিস্তানের নেতারা ওখানে একটা বন্ড দিতে বাধ্য হয়েছে যে আমরা আর এই দেশে কখনো মাদক চাষ করব না, আমরা এই দেশে মাদক ব্যবহারও করব না। কি হলো? ব্যবহার করব না, মাদক ব্যবহার করব না, মাদকের কোনো চাষাবাদ করব না, এই শর্তে আমেরিকা এখান থেকে উঠে গেছে। এখন মানে জিওপলিটিক্স, এই কলিমুল্লাহ জিওপলিটিক্স বোঝে না। কলিমুল্লাহ বুঝতেছে না যে এখন জিওপলিটিক্সে আসিয়ান পুরা সবাই এই এখানে করিডোরের জন্য একমত, আর হইলো যে বার্মার সমস্যার সমাধান করার জন্য একমত। এখানে একমত হইলো আমেরিকা, এখানে একমত হইলো রাশিয়া, একমত হইলো চায়না, আর আসিয়ান, এরা সবাই একমত। আমরা যে সমস্যায় পড়ে আছি এটা কি কলিমুল্লাহ দেখে না? আমাদের যে 15-20 লাখ লোক খাওয়াইতে হচ্ছে, এই যে আমরা 15 থেকে 20 লাখ লোক খাওয়াই, তারপরে আমরা যে হয়তোবা আমাদের কাছে যে মাদক দ্রব্য বিক্রি করে কইরা হয়তোবা প্রত্যেক দিন কোটি কোটি টাকা এখান থেকে আয় করে নিচ্ছে, এখান থেকে নিয়ে তারপরে তারা যুদ্ধ অস্ত্র কিনতেছে। তাদের কি কোনো আয় আছে নাকি? যুদ্ধ অস্ত্র কিনার কি তাকে কোনো আয় আছে নাকি? এই মাদক দ্রব্য বিক্রি করে আর এলো যে যুদ্ধ অস্ত্র কিনে। তো এখন কয় বার্মা ট্রায়াঙ্গেলও তো তাই হয়। বার্মা ট্রায়াঙ্গেলও মনে করেন মাদক দ্রব্য বিক্রি করে আর তারা যুদ্ধ অস্ত্র কিনে। তাদেরকে এক্সট্রা কিসের আয় আছে? এক্সট্রা যেগুলো আয় আছে ওই আয় দিয়া তাদের পেটও চলে না, অস্ত্র কিনবো দূরের কথা। এখন জান্তারাও তো সেম কাজ করে। জান্তারাও এই ইবেসা আরে কি বলে মাদক দ্রব্য বিক্রি করে জান্তারা অস্ত্র কিনে। এখন একটা সময় আসছে, সুযোগ আসছে, বিশ্ব হয়তো আগে আসছে যে এটা চুরমার করে দিতে হবে, এই মাদক দ্রব্যের আখড়া চুরমার করে দিতে হবে। এই মাদক দ্রব্যের আখড়া দিয়েই ঢুকবে জাতিসংঘ, এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য ঢুকবে এবং একটা একটা আফিম গাছ উঠে দিবে ওখান থেকে। আপনার এই ইয়ে থেকে একটা একটা আফিম গাছ উঠে দিবে। এখন কলিমুল্লার খুব সমস্যা হয়ে গেছে গা। প্রফেসর কলিমুল্লাহ হলো যে একজন দালাল, ও হইলো যে মনে করেন যে শেখ হাসিনার দালাল ছিল। ওই যে রাজশাহী আরে কি ইউনিভার্সিটিটা এটা, ওই যে ছেলেটা মারা গেল যে প্রথম আপনার এই আরে যাক একটা ইউনিভার্সিটি ছিল, বিসি ছিল আর কি, যে আমাদের যে প্রথম শহীদটা যে ছিল ওই ছেলেটার, ওই ইউনিভার্সিটিটা আমরা ভুলে গেছি ভাই, সরি। কিন্তু ওইটাতে সে বিসি ছিল, বিসি থাকাকালীন একদিনও সে ইয়ে করতে যায় নাই, মানে অর্থাৎ ওখানে অফিস করতে যায় নাই। ঢাকা অফিসে বসে বসে এই কলিমুল্লাহ বেতন নিছে, তারপরে ঢাকা অফিসে বসে বসে কোটি কোটি টাকা চুরি করছে, ওখানে ইউনিভার্সিটি কোটি কোটি টাকা চুরি করছে, আর হইলো যা ঢাকা অফিসে তো নিয়ে করছে। আর হাসিনার প্রত্যেকটা নির্বাচনে সে ইয়ে করছে, পর্যবেক্ষক পাঠাইছে, পর্যবেক্ষক পাঠাইয়া ওখান থেকে কোটি কোটি টাকা আয় করছে। এই লোক কলিমুল্লাহ। আপনারা ই করেন, খোঁজেন কেন? ছাত্রলীগ কেন খোঁজেন? যুবলীগ কেন খোঁজেন? আপনার নেতা কেন খোঁজেন? এই কলিমুল্লাহ তো নেতা আছে, কলিমুল্লাহ তো আওয়ামী লীগের বড় নেতা। কলিমুল্লাহরে কেন ধরে না? কলিমুল্লাহ ধরেন আগে, কলিমুল্লাহ দলই ঠিক হয়ে যাবে সব। কলিমুল্লাহ বড় বড় কথা বলে, যে হয়তো বা উল্টাপাল্টা কথা বলে ইয়াতে আইসা, যে করিডোরের ব্যাপারে করিডোর দিবেন না, আমাদের সোনার ছেলে সব জোরে পড়ে যেতেছে, আমাদের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, আমরা এই রোহিঙ্গা কেন রাখবো? জীবন ভরে কি রোহিঙ্গা রাখবো নাকি? আমাদের আর নোবেলের দরকার নেই, কোনো কিছু দরকার নেই, আমরা রোহিঙ্গা রাখবো না বাংলাদেশে। এই রোহিঙ্গা সরানোর জন্য এখানে করিডোর দরকার। এখানে করিডোর যা আসুক, অস্ত্র আসুক, আর জাতিসংঘে যা মনে হয় তা নেই, আমার কথা হলো আমরা রোহিঙ্গা রাখবো না। রোহিঙ্গা সব রোহিঙ্গাদের দেশে পাঠিয়ে দিব, রোহিঙ্গা আমাদের এই দেশে রাখবো না। এখন এই রোহিঙ্গা পাঠিয়ে দিব, এই জন্য আবার কলিমুল্লাদের জলে যে কেন রোহিঙ্গা পাঠিয়ে দিবে। ওকে, বাই বাই, থ্যাংক ইউ।